আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আপনাকে প্রতিবাদী হতে হলে প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করতে হবে। আপনি সিলেক্টিভ হবেন এবং এর ফল আশা করবেন আপনার পক্ষে যাবে না। এই বাংলাদেশে জিয়াউর রহমানের মাজার থাকবে না। এই বাংলাদেশে বিএনপি নেতাদেরকে ধরে ধরে এইভাবেই যে কোনো জানাজা হতে দেওয়া হবে না। এটা আমি করব না, এটা আপনি করবেন না, এটা আওয়ামী লীগ করবে। কারণ তাদের সাথে যে অন্যায়গুলো আপনারা করছেন, এই অন্যায়ের রিপিটেশন। আগে তো তথ্য প্রযুক্তি এতটা সমৃদ্ধ ছিল না, ফুটেজগুলো থেকে যায়নি, প্রত্যেকটা জিনিস তো ইন্টারনেটে থেকে যাবে। এই কাজ যখন বিএনপির সাথে করা হবে, জামায়াতের সাথে করা হবে, এই ইসলামিক সন্ত্রাসীগুলোর সাথে করা হবে, তখন আপনি বলতে আইসেন আপনার মুখের উপরে এই ভিডিও ফুটেজগুলো দেখায়া একদম ঝামা ঘষে দেবে। সময় থাকতে প্রতিবাদ করুন। বিএনপিকে বলবো, ক্ষমতা কিভাবে এসেছেন? কাওয়ার্ডের মতো। আওয়ামী লীগ তো আপনাদের ব্যান করে নাই। আপনারা তো আওয়ামী লীগকে ব্যান রেখা তাদের উপরে নির্যাতন চালাইয়া আহ, আমি আর দামি ভোটের চেয়েও খারাপ ভোট করে ক্ষমতা দখল করেছেন। চালাতে তো পারছেন না দেশ। অবস্থা তো ভয়াবহ। আপনাদের পতন হবে, তারেক জিয়া এবং ইউনুচার যেটা বলি বারবার, তার কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না। এবং বিএনপির রাজনৈতিক কবর আসলে এই জানাজা আটকানো থেকেই রচনা করা হয়ে গেছে। তোফায়েল আহমেদ, বর্ষিয়ান এই রাজনীতিবিদ আমাদেরকে ছেড়ে চলে গেল 1 জুন। বাংলাদেশের সৃষ্টিতে তোফায়েল আহমেদের ভূমিকা অসামান্য। আপনি কোনোভাবেই যেমন উপেক্ষা করতে পারেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, পারেন না তাজউদ্দিন আহমেদকে, তেমনি পারবেন না তোফায়েল আহমেদকে। তার কয়েকটি উল্লেখযোগ্য ভূমিকা আপনাদের মনে করে। 1969 সালের সেই গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন কিন্তু এই তোফায়েল আহমেদ। তৎকালীন পূর্ব পাকিস্তানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র নেতা ছিলেন তোফায়েল আহমেদ। 11 দফা আন্দোলন এবং 1969 সালের গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই আন্দোলন আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করা এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পথকে আরও সুগম করে। মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় রাজনৈতিক ভূমিকা রাখেন এই তোফায়েল আহমেদ। স্বাধীনতা সংগ্রামের সময় তোফায়েল আহমেদ স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন। তিনি মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য জনগণের কাছে তুলে ধরতে সাহায্য করেন এবং স্বাধীন বাংলাদেশের পক্ষে রাজনৈতিক সমর্থন গড়ে তুলতে অসামান্য ভূমিকা পালন করেন। তার রাজনৈতিক কর্মকাণ্ড স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে সাহায্য করে সকল শ্রেণীর বা সকল পেশার মানুষের মধ্যে। তোফায়েল আহমেদ কিন্তু বাংলাদেশ ছাত্রলীগকে শক্তিশালী ও সংগঠিত করার কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। তিনি ছাত্র নেতা হিসাবে ছিলেন বর্ষিয়ান। ছাত্রলীগের সাংগঠনিক যে ভিত্তি, সেটিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে ছাত্রলীগ তৎকালীন জাতীয় রাজনৈতিক আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে পরিণত হয়। ছাত্র সমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনকে সম্পৃক্ত করার ক্ষেত্রে তার অবস্থান উল্লেখযোগ্য। শেখ মুজিবুর রহমানকে যে বঙ্গবন্ধু উপাধিটি, এটি দেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। 1969 সালের 23শে ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে তোফায়েল আহমেদ ছাত্র সমাজের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন এবং আপনারা জানেন পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটির সাথে বঙ্গবন্ধু উপাধিটি কতটা ওতপ্রোতভাবে জড়িত এবং সেই নামটিকে বা সেই উপাধিকে ধ্বংস করার জন্য কত কত লোকজন এলো গেল, কিন্তু বঙ্গবন্ধু রয়ে গেলেন শ্রেষ্ঠ আসনে। তারপর রাজনৈতিক ক্যারিয়ারে আপনারা দেখেছেন বাণিজ্য মন্ত্রী হিসেবে তিনি রপ্তানি বাণিজ্য খাতের উন্নয়ন এবং অসামান্য ভূমিকা পালন করেছেন। দেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তার সেই মন্ত্রিত্ব, এটা আপনি চাইলে ভুলতে পারেন। অনেক কিছু আমরা ভুলি। মেট্রো রেল ভালো না, পদ্মা সেতুর দরকার ছিল না, আঙুর ফল টকের মতো অনেক কথাই বলতে পারি। এবং তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, প্রায় 9 বার তিনি এমপি হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। কতজন রাজনীতিবিদ 9 বার এমপি হতে পেরেছে? তার রাজনৈতিক ইতিহাসটি দেখুন। আমরা তার প্রয়াণে অবশ্য জামাত শিবির বিএনপির কাছ থেকে যা দেখার তাই দেখেছি। বলতে গেলে ঘৃণা, প্রতিহিংসা। আমি এই ধাপটি নিয়ে চিন্তিত, কারণ বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে বিএনপি। বাংলাদেশের রাজনৈতিক যে কৃষ্টি কালচার, সেটাকে ধ্বংস করেছে বিএনপি। কারণ বিএনপির দেওয়ার মতো, বলার মতো কোনো ঐতিহ্য ছিল না। এটা টোকাইদের দল। বিভিন্ন জায়গা থেকে টোকায় টোকায় জিয়াউর রহমান বিভিন্ন
সুবিধাবাদী লোকজনকে এনে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে বিএনপি প্রতিষ্ঠা করলেন এবং পরবর্তীতে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাটো করা, অন্যান্য জাতীয় নেতাদের তুচ্ছ তাচ্ছিল্য করা, যে কত 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 অঘটন না ঘটিয়েছে। মিলিটারিদের পক্ষ থেকে বাংলাদেশকে শোষণ করার নজির যেগুলো রয়েছে তার মধ্যে বিএনপির জিয়াউর রহমানের বর্বরতা আপনারা ভুলতে পারবেন না, এবং তার পরবর্তী প্রজন্ম বা তার আত্মীয় স্বজন, বিশেষ করে স্ত্রী খালেদা জিয়া এবং তারেক জিয়ার সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, এগুলো তো ভিন্ন মত ভিন্ন দলকে নির্মূল করার চেষ্টা মাত্র, এবং বারবার ব্যর্থ হয়েছে। এইবার কি হবে দেখুন, তোফায়েল আহমেদ বেঁচে থাকতে তার সমসাময়িক রাজনীতিবিদদের কিভাবে মূল্যায়ন করেছেন, তাদের মৃত্যুকে কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন, তোফায়েল আহমেদের মুখ থেকে চলুন আমরা শুনি। মানুষ হিসেবে জনাব সাদেক হোসেন খোকা একজন চমৎকার মানুষ ছিলেন। আমি তার মৃত্যুতে আমার শোক জ্ঞাপন করছি। জিয়াউর রহমান সম্পর্কে তোফায়েল আহমেদের মূল্যায়ন শুনুন। জিয়াউর রহমানের নামে একটা লোক আছে, আমি তোফায়েল আহমদ জানতাম না। আমরা যখন 1969 গণঅভ্যুত্থান করি তখন জিয়াউর রহমানের নামও ছিল না। এবং বঙ্গবন্ধু যখন 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন তখন জিয়াউর রহমানের কোন মানুষ হিসেবে আমরা জানতাম না। আমি যদি বলি যে জিয়াউর রহমান যদি চট্টগ্রামে না থেকে যদি পাকিস্তানে থাকতো অথবা ঢাকা থাকতো, তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করতেন, কারণ তিনি স্বাধীনতা বিশ্বাসী ছিলেন না। তার এবং আজকে ইউনেস্কো রিকগনাইজেস দিস হিস্টরি 7th March speech of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান as part of world documentary heritage, as part of documentary heritage. পৃথিবীর কোন ভাষণ কোন দেশে এতবার উচ্চারিত হয়, অথচ একদিন গেছে এই ভাষণ বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে আমরা বাজাতে পারি নাই। বিএনপি তখন ক্ষমতায়, আমাদের মাইক কেড়ে নিয়ে গেছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে 7ই মার্চেও এই ভাষণ আমরা বাজাতে পারিনি। অর্থাৎ যেটা আমাদের দেশের এক শ্রেণীর রাজনীতিবিদ, আমার মনে আছে 91 পরে যখন বিএনপি ক্ষমতা আসলো, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলো, তখন এই নির্যাতন চলেছে। তার আগে বঙ্গবন্ধু হত্যার পরে আমরা যখন কাঙ্গালি ভোজ করতাম, এই শহরের প্রত্যেকটা জায়গায় আমরা যেতাম, সেখানে 7ই মার্চের ভাষণ তারা আমাদেরকে উচ্চারণ করতে দিত না। আজকে দেখেন, লক্ষ্য করেন, এই ভাষণ শুধু বাংলাদেশেরই শ্রেষ্ঠ ভাষণ না, আন্তর্জাতিক বিশ্বে শ্রেষ্ঠ ভাষণ হিসেবে আজকে স্বীকৃতি লাভ করেছে। সুতরাং 30 লক্ষ শহীদের রক্ত, 5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, এবং এই স্বাধীনতার মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহামানব, পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ বন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু যে শ্রেষ্ঠ নেতা ছিলেন, আজকে ইউনেস্কোর এই সিদ্ধান্তের মাধ্যমে সেটা আরেকবার প্রমাণিত হয়েছে। তখন জিয়াউর রহমানের কোন মানুষ হিসেবে আমরা জানতাম না। আমি যদি বলি যে জিয়াউর রহমান যদি চট্টগ্রামে না থেকে যদি পাকিস্তানে থাকতো অথবা ঢাকা থাকতো, তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করতেন, কারণ তিনি স্বাধীনতা বিশ্বাসী ছিলেন না। তার বড় প্রমাণ, সংবিধানকে তিনি তছনছ করেছেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, 4টি মূলনীতিকে তছনছ করেছেন। আমরা যারা সেকুলার রাজনীতি করেছি, অসাম্প্রদায়িক রাজনীতি, সেখানে সাম্প্রদায়িকতা এনে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, সেটাকে তিনি চালু করেছেন। সুতরাং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, ঘোষণা তো প্রশ্নই ওঠে না। বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একজন নেত্রী রুমিন ফারহানা, তিনি তোফায়েল আহমেদকে কিভাবে দেখেন সেটিও তার মুখ থেকে শুনে চলুন। আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। তোফায়েল আহমেদ সাহেব বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান, উনি কিন্তু একবার আমাকে একটু আক্রমণ করে কথা বলেছিলেন, কিন্তু এত চমৎকার ছিল তার সেই ভঙ্গি, এবং হাসতে হাসতে যখন তিনি বলছিলেন যে আমাদের সবার কনিষ্ঠ, আমরা সবাই স্নেহ করি, ও কি করা আল্লাহ প্রদত্ত কণ্ঠ একটু কর্কশ, এসব বলছিলেন এত সুন্দর করে যে আমি কষ্ট পাবো, আমি হাসতে হাসতেই মানে পড়ে যাচ্ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে আঘাত করাই যায়, কিন্তু তারও একটা মাধুর্য, ভঙ্গি আছে, শব্দ চয়ন আছে, ডেলিভারি করবার সেই
ওয়ে আছে, তো সেখানে অনেক কিছু আছে। ইসলামপন্থীদের ঘৃণা আমরা বরাবর দেখে এসেছি। ভিন্ন মতের বা যাকে ভালো লাগে না তার মৃত্যুতে এরা উল্লাস করে, এবং তখন তাদের ধর্মীয় অনুভূতি, ইসলাম বা অন্যান্য যে মোরাল জায়গাগুলো সেগুলো তাদের আটকায় না, এগুলো তাদের জন্য জায়েজ। যখন তাদের ক্ষেত্রে অর্থাৎ দেল্লা রাজাকার বা অন্যান্য রাজাকারদের মৃত্যুতে আপামর জনসাধারণ উল্লাস করে, তখন বলে এটা অনইসলামিক, একজন মানুষের মৃত্যু হয়ে গেলে কেন এগুলো বলতে হবে। ঘৃণার চাষাবাদ করে তারা। যখন তাদের উপর অ্যাপ্লাই করা হয় তখন এসে বলে না না এটা করা যাবে না। বিএনপি তোফায়েল আহমেদের এই মৃত্যু এবং তাঁর এলাকায় তাঁর জানাজা সব কিছুতে বাধা দিয়েছে। নেতাকর্মীরা সেখানে জানাজায় অংশগ্রহণ করতে গেলে, অর্থাৎ অন্তিম ক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বর্বরভাবে, নির্লজ্জভাবে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদলের গুন্ডারা তার জানাজাকে কেন্দ্র করে দেখুন স্লোগান দিচ্ছে, একটা একটা আওয়ামী লীগ ধর, ধরে ধরে জবাই কর। তারা আওয়ামী লীগকে জবাই করতে চায়। একটা দুটা লিগ তো দইরা দইরা জ্বালাই বল, দইরা দইরা জ্বালাই বল, একটা দুটা লিগ তো আওয়ামী লীগের রাস্তা না, এই বলাতে রাখবে না। ফাইল আমাদের যে জানা যায় আপনি তাকে পণ্ড করলেন সারা বাংলাদেশে। একজন মানুষ মৃত্যুর পরে এই যে ঘৃণার চাষাবাদ করলেন, এর ফলাফল কি হবে? আমি এই ফলাফল নিয়ে একটু আসি। প্রিয় বন্ধু, বিশেষ করে সুশীল বন্ধু, আপনারা যারা চুপ করে আছেন, রাজনৈতিক এই প্রতিহিংসা দেখেও না দেখার ভান করছেন, বিশ্বাস করেন যখন আওয়ামী লীগ এই অন্যায়ের প্রতিশোধ নেবে তখন আপনারা বলতে আইসেন। আপনি এই সময় যখন বলছেন না, তখন আপনার মুখ কিভাবে খোলেন দেখে নেব। আপনাকে প্রতিবাদী হতে হলে প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করতে হবে। আপনি সিলেক্টিভ হবেন এবং এর ফল আশা করবেন আপনার পক্ষে যাবে না। এই বাংলাদেশে জিয়াউর রহমানের মাজার থাকবে না। এই বাংলাদেশে বিএনপি নেতাদেরকে ধরে ধরে এইভাবেই যে কোনো জানাজা হতে দেওয়া হবে না। এটা আমি করব না, এটা আপনি করবেন না, এটা আওয়ামী লীগ করবে। কারণ তাদের সাথে যে অন্যায়গুলো আপনারা করছেন, এই অন্যায়ের রিপিটেশন। আগে তো তথ্য প্রযুক্তি এতটা সমৃদ্ধ ছিল না, ফুটেজগুলো থেকে যায়নি, প্রত্যেকটা জিনিস তো ইন্টারনেটে থেকে যাবে। এই কাজ যখন বিএনপির সাথে করা হবে, জামায়াতের সাথে করা হবে, এই ইসলামিক সন্ত্রাসীগুলোর সাথে করা হবে, তখন আপনি বলতে আইসেন, আপনার মুখের উপরে এই ভিডিও ফুটেজগুলো দেখায়া একদম ঝামা ঘষে দেবে। সময় থাকতে প্রতিবাদ করুন। বিএনপিকে বলবো, ক্ষমতা কিভাবে এসেছেন? কাওয়ার্ডের মতো। আওয়ামী লীগ তো আপনাদের ব্যান করে নাই, আপনারা তো আওয়ামী লীগকে ব্যান রেখা তাদের উপরে নির্যাতন চালাইয়া আমি আর দামি ভোটের চেয়েও খারাপ ভোট করে ক্ষমতা দখল করেছেন। চালাতে তো পারছেন না দেশ। অবস্থা তো ভয়াবহ, আপনাদের পতন হবে। তারেক জিয়া এবং ইউনুচার যেটা বলি বারবার, তার কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না। এবং বিএনপির রাজনৈতিক কবর আসলে এই জানাজা আটকানো থেকেই রচনা করা হয়ে গেছে, এবং এগুলো ঘটবে, অবধারিতভাবে ঘটবে। যদি রাজনীতি করতে হয়, মুক্তিযুদ্ধকে ধারণ করে, বঙ্গবন্ধুকে ধারণ করে এই বাংলাদেশের রাজনীতি করতে হবে। তাকে অপমান অপদস্থ করে, তার ভাস্কর্য ভেঙে কতভাবে চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু তীব্র থেকে তীব্রতর হয়ে গেছেন। একজন মানুষ মৃত্যুর, তাকে নৃশংসভাবে হত্যার এতগুলো বছর, এতগুলো দশক পেরিয়ে যাওয়ার পরেও তাকে দমানো যাচ্ছে না। হিমালয় কি আর ছাতা দিয়ে ঢেকে রাখা যায়? যেই চেষ্টা করেছেন তার জবাব আপনারা পাবেন। আপনাদের অগ্রিম মায়ের খাওয়া, বিতাড়িত হওয়ার জন্য শুভকামনা করি। আমি চাই যে আপনারা বিতাড়িত হন, কারণ এই কবর আপনারা রচনা করেছেন। আপনি যেটা সৃষ্টি করবেন সেই সৃষ্টিতে আমি কেন বাধা দেব? অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি শেয়ার করার